তিতির সরে যেতে পারছে না। কেন? ঈশানের সাথে না হয় গায়ের জোরে পারবে না, তবে মুখে তো কিছু বলা উচিত, তবে এখন সেটাও পারছে না। মুখ কাচুমাচু করে বসে আছে মেয়েটা। ঈশান গম্ভীর মুখে এক হাতে চেপে ধরে আছে ছোট ছোট ভাঁজ পড়া মোমের মতো তুলতুলে পেট, অন্য হাত ব্যস্ত হয়ে টাইপ করছে ল্যাপটপে। তিতিরকে অবাক করে দিয়ে সত্যি সত্যি চালু করে ফেললো মুভিটা। চোখের সামনে বড় বড় অক্ষরে লেখা উঠলো 365 ডেজ। আশ্চর্য বনে গেল তিতির। সে ভেবেছিল তাকে ভয় পাওয়ানোর জন্যই বলা হয়েছে কথাটা। এই লোক তো সত্যি সত্যি চালু করে ফেললো। হতাশ হয় তিতির। সারাদিন একরাশ কথা জমা করে রেখেছিল সে। রুষার কাছ থেকে বেরিয়ে সেন্সলেস হওয়ার আগে তার কথা হয়েছে ঈশানের বন্ধু নাইম ভাইয়ের সাথে। অনেক কথা জেনেছে সে। যতটুকু জেনেছে ততটুকুতে সে স্পষ্ট কোনো এক অজানা অধ্যায়ের আন্দাজ করতে পারছে, কিন্তু সে সেটা মোটেও বুঝতে দেবে না যতদিন না অবধি ঈশান নিজের মুখে স্বীকার করবে, নিজ থেকে মনের কথা জানাবে। এক চুলো এগোবে না সে। তিতির নাড়াচাড়া করে না এখন। বুকটা শব্দ করে আন্দোলন করছে। কোনোভাবে কেউ বাঁচাতে আসলে চিরজীবন কৃতজ্ঞ থাকতো সে। মুভি চালু করে দু হাত জড়িয়ে বাঁকা করে বসালো তিতিরকে। দুই পা টেনে পাজা কোলে এক সাইডে রেখে কোমর চেপে ধরে রইল। তিতির আর চোখে তাকালো ঈশানের দিকে। লোকটার মুখ বড্ড স্বাভাবিক। এই অবস্থায় স্বাভাবিক কি করে থাকা সম্ভব? পুরো মুভি কি এখন এই মানুষটার সাথে বসে দেখতে হবে? ঈশান হঠাৎ গম্ভীর গলায় বলে উঠল, কি বলেছিলাম মনে আছে তো? কি? কন্ট্রোলকে আগে হারায়। আমি এসবের মধ্যে নেই। ভয় পাচ্ছিস? কিসের ভয়? মোটেই না। ঈশান ফিচেল হাসলো। মুখটা এনে স্থির করলো তিতিরের কানের কাছে। গরম নিঃশ্বাসে শিওরে উঠছে শরীর। হাসকি স্বরে বলল, মেয়ে মানুষের অবশ্য প্রচণ্ড ধৈর্য। ভাঙবে তো মস্কা, তোর ক্ষেত্রে সেটা হওয়াই স্বাভাবিক। তবে তিতির তাকাতে চাইলে ঈশানের মুখের দিকে, তবে ঈশান তার খুবই কাছে। ঘাড় কাত করতে গেলেই ঈশানের নাক মুখের স্পর্শ লাগছে তার কাঁধে। তবে আমি আমার গ্যারান্টি দিতে পারছি না কিন্তু। এই আবার কি কথা? গ্যারান্টি দিতে পারছে না তো? তবে দেখতে হবে কেন? মুভি এর মধ্যে চলতে শুরু করেছে। কয়েক সেকেন্ড চলার পরে মুখে বিরক্তিসূচক আওয়াজ করলো ঈশান। কেমন বিরক্ত গলায় বলল, শুরুটুকু দেখে মজা নেই বল, এগিয়ে দিই। তিতির পুতুলের মতো বসে আছে ঈশানের কোলে। পায়ের আঙ্গুল খামচে ধরা বিছানার চাদর, দুহাত মুঠো করে রাখা নিজেরই কোলের উপর। তাকাচ্ছে না ল্যাপটপ স্ক্রিনে। তাকাচ্ছিস না কেন? রোজা রমজানের দিন, ক্ষমা করুন আমায়। আর জীবনে এমন সেমন কথা বাড়াবো না আমি আপনার সাথে। কি আশ্চর্য! রোজা রমজানের দিন বলে বউকে রোমান শেখানো তো মানে নেই। 101 বার বউ বউ করা হয়। হোক, সে কি ভুলে গেছে সব কথা? ভোলেনি। নাটক হোক আর সিনেমা, যে কারণেই হোক, বলেছিল তো ওসব কঠিন কথা। এত সহজে ধরা দেবে সে? ঈশান আলগোছে তিতিরের মুখটা ঘুরিয়ে দিল সিনেমার দিকে। শির দ্বারা বেশ শীতল স্রোত নেমে গেল মেয়েটার। কোলের উপরে নিজের ওড়না নিয়ে খোটাখুটি করা হাতটা এক ঝটকায় উঠে গেল ঈশানের গায়ে। নিজের অজান্তে হাতটা আঁকড়ে ধরল ঈশানের উন্মুক্ত কাঁধ। ঈশান গভীর মনোযোগে পরখ করতে ব্যস্ত তিতিরের লজ্জা রাঙা মুখটা। চটফটে কার্যকলাপ। তার এক হাত এখনো তিতিরের গাল চেপে ল্যাপটপের দিকে ঘুরিয়ে রাখা। তিতির যতবার চোখ বুঝছে হাতের চাপ তত দৃঢ় হচ্ছে। ঈশান হাতটা জোর করে সরিয়ে দিয়ে ঘাড় ঘুরিয়ে নিতে চাইল সে, পারল না। চোখ বন্ধ করছিস কেন? দেখবো না আমি ওসব। ছি। গাল ছেড়ে হাত নামলো আবার কোমরে। অন্য হাতে টান দিয়ে সরিয়ে ফেললো গলার ওড়না। জামার গলা অস্বাভাবিক বড়। ঈশান বিরক্ত হলো। তিতির বড় বড় করে তাকালো। তোকে কতবার বলেছিস আমার গলা ছোট দিবি? বলার পর আর জামা বানালাম কবে? তা ঠিক। এক নজর ফেললো স্ক্রিনে। ভয়াবহ অংশ চলছে। ঈশানের ঘোর লাগা দৃষ্টি অনুসরণ করে ভয়ার্থভাবে ওদিকে তাকাতে আটকে উঠল সে। ঈশানের হাত অবাধ্যতার সাথে নাড়াচাড়া করছে তার নগ্ন পেটের উপর। ঈশান নিজেও দৃষ্টিও সিনেমার দিকে রেখে হাসকি স্বরে বলল, ইটস নট ব্যাড ইফ ইউ ট্রাই ইট লাইক দিস। ডু ইউ ওয়ান্ট টু ট্রাই দিস? সর্বনাশা কথা। যে সিন চলছে ওটা ক্রিয়েট মানে কি? মারার বুদ্ধি? দুদিকে সজোরে মাথা নাড়ল তিতির। চায় না সে। ঈশান ভ্রু বাঁকালো। আর ইফ শিওর? আবারও মাথা ঝাঁকায় মেয়েটা। ঈশান বাঁকা হাসে, আবার মুখ ঘুরিয়ে দেয় মুভির দিকে। কানের কাছে ফিসফিস করে বলে, আই থিঙ্ক যে গানটার জন্য এত দূর আসা, ওই পার্টটা এনজয় করা উচিত ছিল বল। বলা শেষ, কাজ করতে দেরি নেই। ঝটপট মুখস্থের মতো সিনেমার অংশ এসে থামলো গানের কয়েক সেকেন্ড আগের মোমেন্টে। এখন কি ঘটবে জানে তিতির। মাথা ঘুরছে তার। পুরো অংশটুকু দেখবি, মন দিয়ে দেখবি, তারপর ডিসাইড করব কে হারলো আর কে জিতলো। আমায় নামান আগে আপনি। এভাবে এমন জায়গায় বসে নামান আগে। ঈশান হাসে, হাসকিশোরে বলে, এটা তো বাজির মেইন আকর্ষণ। এটাই তো শর্ত। এমন অবস্থায় কে কন্ট্রোল করতে পারে, সেটাই মেইন বিষয়।
সময়ের সাথে পাল্লা দিয়ে আন্দোলিত হচ্ছে দুটো উত্তাপ মানবদেহ। গভীর আদরে মত্ত হতে চাইছে দুটো দেহ। ঈশান আচমকা খিচে চোখ বুজে ফেলল, দাঁত কামড়ে ধরল নিচের ঠোঁট। তিতিরের বড় বড় নখ এরই মধ্যে দাবিয়ে দিয়েছে তার উন্মুক্ত ঘাড়ে। স্বাভাবিকভাবে দ্রুত চলছে শ্বাস প্রশ্বাস দুজনারই। তিতির এলোমেলো দৃষ্টি লুকাতে ব্যস্ত। ঈশানের নজরে নজর পড়তে রু কাঁপে তার। সেই দৃষ্টি, এই দৃষ্টি খুন করে তাকে। তিতির এবার ধাক্কা দিয়ে উল্টে দিল ল্যাপটপ। ঈশান বাধা দিল না, তবে তিতিরকে সরতে দিল না। তিতিরের খেয়াল হলো খামচে ধরে রাখা ঈশানের কাঁধের দিকে। হা হয়ে গেল সে, রক্ত গড়াচ্ছে। ব্যস্ত হয়ে মুখ খুলতে গেল সে, ওখানটা ইশারা করে। তার আগেই নরম ওষ্ঠজোড়া দখলে গেল ঈশানের। ভেজা ছোট্ট একটা চুমু দিয়ে থামল সে। কোমরে খামচে ধরা হাতটা জামার ভিতরে অবাধ্যতা শুরু করেছে। আর ইউ শিওর? কিচ্ছু ট্রাই করতে চাস না? চাই না। ঈশান হাতের মধ্যে আধা ভেজা চুলগুলো পেঁচিয়ে নেয়, মুখ ছুঁই ছুঁই তিতিরের মুখ। শিওর? হুম। তিল চাস না? মাথা নাড়ে তিতি, ঠোঁটে ঠোঁট কামড়ে রাখে, মুখটা লাল হয়ে গেছে একদম। ঈশান নাক ঘষে মেয়েটার কণ্ঠদেশে আবেশে বদ্ধ হয় চোখ জোড়া। ঈশান ভেজা চুমু খায় সেখানটায়, কামড়ে ভরিয়ে দেয় জায়গাটা। মুহূর্তে লাল টকটকে হয়ে ওঠে, ঝিরঝিরি রক্তের ফোঁটা বেরিয়ে গেছে। ব্যথায় বারবার মৃদু চিৎকার দিচ্ছে সে। তোর শরীর তো অনেক কিছু বলছে। ঈশানের কণ্ঠে চমকে ওঠে তিতির। ঈশানের কামুক দৃষ্টিতে খেই হারাচ্ছে নিজের উপর। বলুক, আমি মুখে স্বীকৃতি দিয়েছি কি দেইনি তো? ঈশান বেডসাইড টেবিল থেকে আচমকা কিছু একটা বের করে। ঝনঝন শব্দে চোখ বড় বড় করে তাকায় সে। হতভম্ব হয়ে অস্ফুট স্বরে বলে ওঠে। হ্যান্ডকাফ? ঈশানের হাতে তখন হ্যান্ডকাফটা ঘোরাচ্ছে আঙ্গুলের সাহায্যে। এমন অসহায় অবস্থায় ভীষণ কান্না পেল আজকে। পুরুষ মানুষ এর জোরের উপর নারী কেন অসহায়? সে যখন সম্মতি দিচ্ছে না, এত জোর কিসের? কেন দেখাবে? খাতা কলমে বৈধতা আছে মানে? সমাজ আইন স্বীকৃতি দিয়েছে বলে, ধর্মে হালাল হয়েছে বলে, তাহলে মনের হিসাব মানা হবে না কেন? মনের হিসাব সে চায় না ঈশানকে। এখন যে পুরুষ এখনো তাকে স্ত্রীর স্বীকৃতি দেয় না, ভালোবাসে না, বারবার শুধু দেহের চাহিদায় কাছে টানে তাকে, এমন কেন হবে? আমি চাই না, ছেড়ে দিন আমায়। তোর শরীর চাই, তাহলে তোর চাওয়া হলো না সেটা? আমি চাই না। বসে আছিস আমার কোলে, আমি টের পাচ্ছি তোর চাওয়া, আমার তো টের পাচ্ছিস না। কিছু একটার অনুভব করতেই গা হিম হয়ে গেল তার, শরীর ঝাঁকি দিয়ে উঠল। ক্যান ইউ ফিল ইটস? তিতির জবাব দেয় না। সত্যি বলতে সব দিক ভেবে দেখলে এই মুহূর্তটা শুধুমাত্র তাকে দুর্বল করা। রোজ রোজ তার উপর এই এক অত্যাচার কেন করা হবে? আমি কিছু ফিল করতে চাচ্ছি না ঈশান ভাই, দয়া করে যেতে দিন আমায়। ঈশানের মুখ গম্ভীর হলো, কোমর উঁচু করে ওকে নামালো কোল থেকে। বিছানায় বসা মাত্র ওড়নাটা গলায় জড়িয়ে ফেললো সে, শরীর কাঁপছে। ঈশান এক নজর তাকালো নিজের কোলের দিকে, সেদিকে তিতিরও তাকালো। হতভম্ব হয়ে গেল। দ্রুত বিছানা থেকে নামতে উদ্যত হতে আবারও খোঁচা খোঁচা দাড়ির ছোঁয়া পেল কাঁধে। চাচ্ছিস তো আমাকে, বাধা কোথায়? তিতির নিজের ছন্নছাড়া দৃষ্টি সামলালো, তোতলানো গলায় বলল। আর একদিন জোর জবরদস্তি করলে কেস করবো আমি আপনার নামে। শব্দ করে হাসতে ইচ্ছা হলো তিতিরের কথায়। বলতে ইচ্ছা হলো কেসটা কোনো থানায় নেবে তো। মুখে বলল, কি বলবি কোটে? আপনি আমায় আপনি আমায়। ঈশান গলার স্বর খাদে নামায় হাসকি স্বরে বলে। আমি তোকে কি আদর করতে চাই শুধু? লজ্জায় শরীর কাঁপে তিতিরের। কি অবলীলায় লোকটা কথাগুলো বলে ফেলে। এক ফোঁটা লজ্জা থাকলে হয়, মুখ বাঁকিয়ে বলে। অশ্লীল। ঈশান আঙ্গুলের উল্টো সাইড তিতিরের গাল স্পর্শ করলো, ধীরে ধীরে স্লাইড করছে সেখানটায়। তিতির বিছানার চাদর খামচে বসে রয়। ঈশান আবার একই স্বরে বলে। স্বামীর এত যদি তোর মতো সব নারীর অশ্লীল লাগতো, তাহলে দেশের জনসংখ্যা কবে বিলুপ্ত হয়ে যেত, ডাইনোসরদের মতো। আশ্চর্য কথাবার্তা। ডাইনোসররা কি স্বামী ডাইনোসরের আদরের অভাবে বিলুপ্ত হয়েছে নাকি? ইললজিক্যাল যুক্তি। বিলুপ্ত হয়ে যেতাম তাও ভালো, তবু আপনার মতো ডাইনোসরের থেকে তো এক মুহূর্ত নয়। ঈশানের হাতের আঙ্গুল এখন এসে ঠাঁই নিয়েছে তিতিরের রক্তিম ওষ্ঠজোড়ার উপর। ক্রমাগত উল্টে পাল্টে দলিত মথিত হচ্ছে ঈশানের আঙ্গুলের চাপে। হাঁপাচ্ছে মেয়েটা। বুকের ওঠানামার ভীষণ আবেদনময়ী মতোই দৃশ্যমান। একবার আদর করতে দে, তারপর দেখব এই সেম কথাই স্থির থাকতে পারিস কিনা তুই। আমি এই জীবন দিব্যি কাটিয়ে দিতে পারবো আপনার আদর ছাড়া। ঈশান ফিচেল হাসে। সেটা তো এখনো করিনি বলে মনে হচ্ছে। তবুও দরকার নেই আমার। ঈশান মুখ সিরিয়াস করে গম্ভীর গলায় বলে। আমি অত সাধু সন্ন্যাসী হতে পারবো না। আমার লাগবে বউ, বউকে আদর করব আমি। যত দ্রুত মনকে মানিয়ে নেবে ততই ভালো, না হলে আর কি, বেঁধে ফেলে ছাড়া আর উপায় নেই। ঈশান শেষ কথাগুলো বলল নিজের হাতের হ্যান্ডকাপগুলোর দিকে তাকে। আতঙ্কিত হলো তিতির। মানে কি বেঁধে ফেলবে? মানে এর আগে অন্য একটা মুভিতে দেখেছিল। সর্বনাশ। ওই হ্যান্ডকাফগুলো কি? ঈশান নিজের হাতের দিকে তাকে উল্টে পাল্টে পরখ করে জিনিসটা মাথা নাড়ে বিজ্ঞের মতো। তোকে বাধার জন্য। এখন ভেবে দেখ,
আদর করার সময় আমাকে খামচে ধরে একটু হলেও তুলতে চাস, নাকি বন্দি হয়ে তোকে আদর করার পুরো স্বাধীনতাটা আমার হাতে দিতে চাস? দুটোই আমি এনজয় করব। চয়েস ইজ ইয়োর্স। ভাব ভাব। মেজাজ খারাপ হচ্ছে তিতিরের, সবকিছুতে ভয়, জোর, অশান্তি। ভালোবাসা কোথায় এখানে? দুজনার মন রয়েছে এদিক সেদিক, একসাথে হচ্ছে না, অথচ শরীর একসাথে করতে উঠে পড়ে লাগার কি মানে? আমি কোনোভাবেই নিজেকে সমর্পণ করব না ইতিমধ্যেই চাচ্ছিস তুই? আপনার কল্পনায়। এখনই চাচ্ছিস? তোর চোখ জোড়ায় বলে দিচ্ছে। বাধা কোথায় তাহলে? তিতির অবাক হলো বোধহয় খানিকটা। বাধা কোথায় জানে না সে। বাধা শুধু গোটা দেয়াল খাড়া করা তাদের সামনে, আর বাধা দেখতে পারছে না। তিতির নিজের শরীরে তোলপাড় বেশ সামলে নিয়েছে। পেটের উপরে ঈশানের হাত জোড়া দুহাতে সরালো। শরীরের ক্ষুধায় আমরা অনেক ভুলই করে ফেলি ঈশান ভাই, তখন টের পাই না। এই মুহূর্তে আমার বা আপনার দুজনের শরীর সেই ভুলের ইশারা করছে। যে মুহূর্তে আমরা তাতে সায় দেব, শরীরের কথা শুনবো, মস্তিষ্কে যুক্তি না মেনে, দেখবেন বেহায়া শরীরটার ক্ষুধা মিটে যাওয়া মাত্র আপনার বেহায়া মনটা মস্তিষ্ককে দায়ী করবে ঘটিয়ে ফেলার ভুলের জন্য। ঈশান বাকরুদ্ধ হয়ে শুনল তিতিরের কথা। মেয়েটা সবেতে এ শরীর টেনে আনছে কেন? সেদিন রাতে ওকে যে সে বলল তিতির প্রথম নারী যাকে ঈশান ছুঁয়েছে, বিশ্বাস করেনি মেয়েটা। ঈশানের মুখ কঠিন হয়। আমাকে ভালোবাসিস তুই? তিতির এক পলক তাকায় ঈশানের দিকে, কেমন একটা হাসে। কি এসে যায় তাতে? এসে যায় বল। বুঝি না, বাসি হয়তো বা বাসি না। ঈশানের মুখ জুড়ে কাঠিন্য ফুটে উঠেছে। নিজের সিদ্ধান্তের উপর অটল না? আগে ছিলাম, এখন নই। রাহাত নামের ওই ছেলেটাকে ভালোবাসিস? বাসা উচিত ছিল, ভুল হয়ে গেছে না বেশি। ঈশান চুপ করে স্থির তাকিয়ে থাকে তিতিরের দিকে। দুজনের মধ্যে এতক্ষণ উপচে পড়া উত্তেজনায় ভাটি পড়েছে। তিতির উঠে দাঁড়ায় বিছানা থেকে, টেনে টুনে জামা কাপড় ঠিক করে, ঘাড় ঘুরিয়ে বাঁকা গলায় বলে, একই প্রশ্ন আমিও করি তাহলে, ভালোবাসেন আমায়? থমকায় ঈশান। বুকটা ধুকপুক করে উঠল, তার মুখটা কেমন থমথমে হলো। সামান্য প্রশ্নের জবাব দিতে এত দ্বিধা? বাসেন আমায় ভালো? ঈশান নিজে উঠে দাঁড়ায় বিছানায় থেকে, চেয়ারের উপর থেকে কালো টি শার্টটা এক ঝটকায় গায়ে জড়ায়, ভারী গলায় বলে, এখনো না বোধহয়। বুকের ভিতরটা জ্বলে যায় তিতিরের। মলিন হাসে, হাসিতে স্পষ্ট বিদ্রুপের ছাপ। রুষাকে ভালোবাসেন? না। ভালোবাসা ভুলে গেলেন এত সহজে? আই নেভার লাভড হার। ফোঁস করে দীর্ঘশ্বাস ফেলে তিতির। এত এত দ্বিধাদ্বন্দ্বের ভিড়ে অসহ্যকর অনুভূতির মধ্যে থাকে সে সবসময়। গভীরভাবে ছুঁয়েছেন কখনো ওকে? তিতিরের প্রশ্নে ঈশানের মেজাজ হারায়। আমি একবার বলেছি ওকে গভীরভাবে ছুঁয়েছি? বিয়ের রাতে বলেছিলেন? আমি বলেছিলাম ওর সাথে আমি ফিজিক্যালি ইন্টিমেট হয়েছি? বলেছিলাম এইভাবে স্পষ্ট করে? গা শিউরে উঠে মেয়েটার, গা গরম হয় লজ্জায়। ঈশান ভাই, ঘুরে দাঁড়ায় তিতির, মুখোমুখি হয় ঈশানের, গম্ভীর গলায় বলে, আমাদের বিয়ের আজ 6 দিন সবে, আর 10টা স্বাভাবিক বিবাহিত দম্পতির মতো সবটা শুরু হয়নি আমাদের। আমি আপনি আজকে দিয়ে এক ঘরে ছিলাম তত 3 দিন। দুর্ভাগ্যবশত 3 দিনই আমি আপনি। খানিক থামে তিতির, কেমন অস্বস্তি হচ্ছে। তুই আমি আপনি আমাদের নিজেদের কথাই রাখিনি। প্রথম রাতে আপনি মুক্তি চাইলে নিজ ইচ্ছায়, আমারও আপত্তি নেই। অন্য নারীর ছোঁয়া পুরুষ আমার প্রয়োজন নেই। সারা জীবন কুমারী থেকে যাব। আমি যেমন, আমার স্বামী তেমন না হলে আমার খুব সমস্যা। সেখানে খুব ভালো হয়েছে আপনি নিজেই মুক্তি চেয়েছেন, তবে সেই যুক্তিতে উচিত, কিন্তু আমার আপনার বিশাল দূরত্ব। আজ বাদে কাল আমরা আলাদা, কিন্তু এই মিথ্যা সম্পর্কের কলঙ্ক গায়ে নিয়ে ঘুরতে আমার সমস্যা নেই। ঠিক নয়, কিছু করার নেই আসলে আমার। তবে নিজের মনের কাছে আমি অপরাধী হব না। আপনি যেমন পুরুষ, আমিও তেমনি নারী। আপনার চাহিদা থাকলে আমারও আছে, সেই কারণে একে অন্যের মধ্যে ঝলসে না গিয়ে দূরত্বে থাকা উচিত। আপনি মুক্ত, কাগজে কলমের। মুক্তির আগেই আমি মন থেকে মুক্তি দিলাম আপনাকে। আপনি শরীরের প্রয়োজনে যার সাথে ইচ্ছা যেতে পারেন। আমাকে দয়া করে ব্যবহার করবেন না এতে। আমার আমার সবকিছু কেড়ে নেবেন না। বারবার এক কথা, মাথা ছিঁড়ে যাচ্ছে তার, ভয়াবহ রাগ হচ্ছে তার। রাগের কারণ এতক্ষণ বলা তিতিরের কথা। তাই কি মস্তিষ্ক বলছে একটু আগে করা তিতিরের ওই প্রশ্নখানা? সে তিতিরকে ভালোবাসে কি না, বাসে কি, এমন অনুভূতি হচ্ছে কেন তার? আচমকা হাত চলে গেল তিতিরের কণ্ঠদেশে, উন্মাদের মতো চেপে ধরে ঠোঁট ডুবালো পুরো মুখে, টুকরো টুকরো চুমুতে ভরিয়ে দিল মুখটা। তিতির ছটফট করছে। আবার আপনি? কেন?
ঈশান জবাব দেয় না, মুখ জুড়ে তার চুমুর বর্ষণ। এক প্রকার তুলে নিয়ে ফেললো বিছানায়, দুহাত মাথার উপরে নিজের এক হাতের মধ্যে নিয়ে নিল, অন্য হাতে ছটফট করা কোমর বিছানায় মেশালো, নিজের শরীরের সমস্ত ভর ছেড়ে দিল ছোট্ট শরীরটার উপর। উন্মাদের মতো নিজের আক্রোশ মেটাচ্ছে মেয়েটার কণ্ঠদেশ ক্ষতবিক্ষত করে। ঈশানের চুমু আর চুমুতে স্থির নেই, সেটা তীক্ষ্ণ দংশন এখন রক্তাক্ত করে ফেলছে তার শরীর। আবেশ কাজ করছে না তিতিরের, যন্ত্রণায় গা গোলাচ্ছে, কেমন ঘৃণা হচ্ছে নিজের উপর। জোর জবরদস্তি এ বিয়ে, রোজ রাতে রাগারাগি জোর জবরদস্তি করে শরীরের ক্ষত কোনো মতে বাঁচিয়ে রেখেছে নিজের শেষ সম্ভ্রমটুকু। কবে যে এই জেদি একরোখা মানুষের জেদের নিচে সেটা মিশে যায়, মরে যেতে ইচ্ছে করছে তার এখন। ঈশানের এখনকার স্পর্শে বিন্দুমাত্র ভালোবাসা, মায়া, আদর ছিটে ফোটাও নেই। মনে হচ্ছে গোটা এক জীবন সকল রাগের বহিঃপ্রকাশ করছে তার শরীর জুড়ে। তিতির দুহাতে ঠেলে সরিয়ে আচমকা চর বসিয়ে দিল ঈশানের গালে। কাজটা হলো একদম হুট করে, তিতির করতে চায়নি এটা, সে তো শুধু সরাতে চেয়েছিল। ঈশানের মুখে রক্ত জমলো রাগে, গলা চেপে ধরলো বিছানায়, একটানে গায়ের জামাটা ছিঁড়ে ফেললো তিতিরের। বুকের সামনে শুধুমাত্র কালো রঙের একটা ইনার রইল। দুহাতে বুক আড়াল করলো তিতির, শব্দ করে কেঁদে উঠল। ঈশান চিৎকার করে উঠল, করে দেই সর্বনাশ, করে দেই, থামিয়ে দেই আত্মহংকার, নিজের সতীত্ব নিয়ে। মুখ খোল, দেব। তিতির এর শরীর ঈশানের এই রূপে জমে বরফ হয়ে গেছে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে হলো, কেঁদেও ফেললো। ঈশান বিছানা থেকে উঠে সরে গেল, দুহাতে খামচে ধরলো মাথার চুল, তাকালো তিতিরের দিকে। গলায় অসংখ্য কামড়ের দাগ, একদম ইনারের উপর পর্যন্ত গায়ে সুতির জামাটা দুভাগ হয়ে গেছে। এলোমেলো বিধ্বস্ত অবস্থা মেয়েটার, গলা চেপে ধরায় 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট। কঠিন মুখ তবুও স্বাভাবিক হয় না। দ্রুত পায়ে দরজা খুলে এসে দাঁড়ায় বারান্দায়, সিগারেট ঠোঁটে নেয়। কেন আঘাত করলো মেয়েটাকে? একটাও তো ভুল কথা বলেনি মেয়েটা। সে নিজের মুখে বলল সে ভালোবাসে না তিতিরকে, তাহলে কোন ভরসায় মেয়েটা তাকে নিজের সব থেকে দামি সম্পদটা দেবে? সেই বা কেন চাচ্ছে? এই মেয়ের কাছে আসলে সে তার চিরাচরিত রূপ ধরে রাখতে পারে না কেন? কোথায় হারিয়ে যায় তার শক্তপোক্ত চরিত্র? কখনো কোনো মেয়েকে ছুঁয়ে না দেখা সে মাতাল হয় ও ছোট্ট শরীরটা ছুঁয়ে দিতে, কাছে টানতে, উন্মাদ হয় ওই ঠোঁটের স্পর্শ পেতে, হারায় নিজের হিতাহিত জ্ঞান। হাজারবার রুষাসহ অনেক মেয়েই বিলিয়ে দিতে চেয়েছে তাদের সব। কই, চোখ তুলে তাকানোর কথাও তো কখনো ভাবেনি সে। গভীরভাবে ছোঁয়া তো দূর, তাহলে এই বাচ্চা মেয়েটা তাকে পাগল করে কোন জাদুতে? তখন কেন রাখলো? তিতির ওকে বারবার বাধা দিচ্ছে তাই নাকি? তিতিরের প্রশ্নের সঠিক জবাবটা দিতে পারলো না সে। ভালোবাসা সেটা কি, কিভাবে হয়? আগে তো এই প্রশ্ন কেউ করলে এত ছটফট করেনি মন। রুষার প্রতিবার জিজ্ঞাসায় বিরক্ত হয়েছে, তবে তিতিরের প্রশ্নে তোলপাড় হলো কেন বুক? ভালোবাসে সে এই মেয়েকে, বাসে কি? না বাসলে প্রশ্নের জবাব না দেওয়ার এত যন্ত্রণা হচ্ছে কেন তার? রাগ হচ্ছে কেন? অসহ্যকর অনুভূতি, মানসিক রুগী লাগছে তার এই টানা পোড়ানে। রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে কেন কষ্ট দিল মেয়েটাকে? নিজের অনুভূতি বুঝতে পারার রাগটা ঢাললো মেয়েটার উপর। ও কেন বলল রাহাতকে ভালোবাসা উচিত ছিল? কেন বলবে? তার নামে কবুল পড়ে অন্য পুরুষের নামও মুখে আনা যাবে না, একদম যাবে না। অন্ধকার আকাশের দিকে তাকিয়ে সিগারেটের ধোঁয়ায় ছেয়ে ফেলছে আশেপাশ। তিতির বিধ্বস্ত হয়ে পড়ে আছে, দুহাত এখনো আড়াল করা উন্মুক্ত শরীর, কান্না থেমেছে, হেঁচকি উঠছে। এখন দুনিয়ার সব থেকে অসহায় নারী মনে হচ্ছে তার নিজেকে, যার বাবা মা নেই, তাদের ভাগ্য হয়তো এমনই হয়। মেয়েদের জীবনে দুটো পুরুষ তাদের ভরসা হয়, এক বাবা, অন্যজন স্বামী। বাবা নামক পুরুষ তো জন্মের 2 বছরই বিদায় দিয়েছে তাকে, আর স্বামী নামক পুরুষ ভালো তো বাসেই না, নিজের ক্রোধ রাগ তার শরীরে ঢালতে মরিয়া। আচ্ছা, তার ভবিষ্যৎ কি? ঈশানের সাথে এমন যন্ত্রণাদায়ক সংসার, তাহলে বুঝি আয়ু তার এত কম? কারণ এই সংসার তার পক্ষে করা সম্ভব না। ভালোবাসাহীন এই ছোঁয়া বিষ তার জন্যে। হোক স্বামী অন্য নারীকে ছয়নি, তবুও সে চায় না স্বামী। ভালোবাসা ছাড়া দেহের ক্ষুধা তো পুরুষ পতিতালয়ে গিয়েও মেটায়, তাহলে তার সাথে তাদের পার্থক্য রইল কোথায়? চিৎকার করে বাবা মাকে ডাকলো মনে মনে, হাজার একটা অভিযোগ জানালো মেয়েটা। বিয়েটা করে এই বাড়ির সবার সাথে আলোকবর্ষ দূরত্বের পথ তৈরি করলো বোধহয় সে আরও। ঈশান থেকে ছাড়ার পর সে গোটা জীবন আর একবারও ওই মানুষটার মুখোমুখি হবে না, এই বাড়িতেও থাকা হবে না তার আর। আজ তার একটা বাপের বাড়ি থাকলে ছুটে গিয়ে মায়ের বুকে জায়গা খুঁজত বুঝি সে। তা তো করতো বোধ হয়। আগের সময় হলে বড় মামনির কোলে মাথা রাখতো, এখন তো সেই পথ বন্ধ। তার নানু কত খুশি তাদের বিয়েতে, অথচ বন্ধ ঘরের ভিতর ক্রমাগত নিজেদের সাথে লড়াই করছে তারা। ভালোবাসার নাটক করা যায় বুঝি? কতদিন এই যন্ত্রণার আয়ু? তার আয়ুবার কতদিন? বড্ড জানতে ইচ্ছে করছে তিতিরের। ঘাড় বাঁকিয়ে দেখলো ঈশানকে একটার পর একটা সিগারেট টানছে। তিতির হাসলো, শরীরকে ঠান্ডা করতে না পারার আক্ষেপ বুঝি। এবার ইচ্ছে করছে ঈশানকে ডেকে তার ইচ্ছেটা পূরণ করে দিয়ে সকাল হওয়ার আগে নিখোঁজ হয়ে যেতে, গোটা জীবনের মতো। জোরে জোরে হাঁ করে শ্বাস নেয় সে, সব কেমন ঘুরছে, দুর্বল লাগছে শরীর।
এক হাত বুকে রেখে অন্য হাতের কনুয়ে ভর করে উঠে বসলো, ওড়না নিয়ে গায়ে জড়ালো। মাথা ভারী লাগছে তার। ঈশান ভুলেও পিছনে তাকাচ্ছে না। তার উপর খুব রেগে আছে বুঝি। শরীর দিলে সব ঠিক থাকতো হয়তো। আচমকা কিছু একটা গড়িয়ে পড়লো কোলের উপর। নাকের কাছে ঠান্ডা অনুভব করতেই হাত ছোয়ালো সেখানে। কাপা কাপা হাত ধরলো সামনে। টকটকে লাল রক্ত আটকে উঠল তিতির। হাতের উল্টো পিঠে দ্রুত মুছতে চাইল। গলগল করে গড়িয়ে পড়ছে রক্ত। ঝিমঝিম করা শরীর নিয়ে উঠে দাঁড়ালো সে। ছেঁড়া জামাটা গায়ে কোনো মতে ধরলো। উপরে ওড়না পেঁচানো। কম্পিত পায়ে বের হওয়ার জন্যে এগুলো দরজার দিকে। এক হাত নাকে চাপা দেওয়া। ব্যস্ত চোখে খেয়াল করলে ঈশানের নজরে পড়ে কিনা। ঈশান সিগারেটে মগ্ন। দরজার দিকে তাকালো। উপরে ছিটকিনি লক। এক হাতের চেষ্টায় সম্ভব নয় খোলা। দু হাতে অনেক কসরত করে খুলে ফেললো দরজা। মাথা বাড়িয়ে বাড়ির বাকিদের পরখ করলো। দেখা গেল না কাউকে। নিজের ঘরে ঢুকে গেল। সত্যি সাবধানে কল করলো নিশিকে। নিশি নুরি এক প্রকার ছুটে এসেছে বোনের কাছে। আগে দুবার এমন হয়েছিল মেয়েটার। অতিরিক্ত মানসিক চাপের ফল এটা। প্রায় ঘন্টা দুয়েক পরে ঘরের মধ্যে প্রবেশ করলো ঈশান। এ অবধি পুরো এক প্যাকেট সিগারেট শেষ করে এসেছে সে। ঘরের মধ্যে দেখা গেল না তিতিরকে। দরজা খোলা। তবে সেদিকে তাকাতে আটকে উঠলো সে। দ্রুত এগিয়ে পরখ করলো গোটা মেঝে। বিছানার কাছ থেকে দরজার ওখানটা অবধি ফোটা ফোটা অজস্র রক্ত। ঈশানের স্তব্ধ হলো। তিতিরকে করা আঘাতের কথা মাথায় আসতেই শূন্য হলো মস্তিষ্ক। দরজা খুলে দ্রুত এসে দাঁড়ালো। তিতিরের বন্ধ দরজার সামনে ব্যস্ত হাতে ধাক্কা দিল। ভেতর থেকে লক। তিতির, তিতির, খোল বলছি, ভেঙ্গে ঢুকবো না হলে। তিতির। দরজা খুলে গেল। নিশি দাঁড়ানো। মুখটা অন্যরকম লাগছে। কিছু বলবে ভাইয়া? ঈশান অবাক হয় নিশির কণ্ঠে। কঠিন গলায় বলে, তিতির কোথায়? ঘুমাই। এক প্রকার চিৎকার করে ওঠে ঈশান। আমাকে না বলে এই রুমে আসার অনুমতি কে দিল ওকে? নিশি এদিক ওদিক তাকালো। কেউ আছে কিনা খেয়াল করলো। নির্বিকার গলায় বলল, আস্তে ভাইয়া, সবাই ঘুমায়, চিৎকার করার কিছু নেই। নিশির গলা আজ অচেনা লাগলো ঈশানের। সর, ভেতরে যাব, নিজের রুমে যা। নিশি মোটেও শুনল না, বরং দরজা আটকানোর জন্য ধরে দাঁড়ালো। ভাইকে ভাবলেশীন গলায় বলল, ওর ঘুম দরকার, পরে একসময় কথা বলে নিও। ঈশান চূড়ান্ত অবাক হয় বোনের ব্যবহারে। তার বউ, অথচ তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না। বলা হচ্ছে পরে এক সময়। মানে কি? ধমক দিয়ে কিছু বলতে যাবে, প্রায় সাথে সাথে সিঁড়ি ভেঙে ব্যস্ত পায়ে ছুটে এলো নয়ন। হাতে ব্যাগ ট্যাগ। ঈশানকে দেখে থমকালেও সেটার সময় বেশিক্ষণ স্থায়ী হলো না। এই প্রথম ঈশানকে নয়ন বুঝি এমন ইগ্রন করলো। তাকে ডিঙিয়ে ভেতরে গেল। নিশিকে ব্যগ্র গলায় তাড়া দিল। ইনজেকশনটা দিবি তো নাকি? নিশির খেয়াল হতে ছুটলো সেদিকে। তুমি দাও ভাইয়া, আমরা হাতটা শক্ত করে ধরি। ঈশান অবাক দৃষ্টিতে দেখছে সবটা। নয়ন খুব সময় নিয়ে রগে প্রবেশ করালো সুদ। সাথে সাথে ঝাঁকি দিয়ে উঠল তিতির। দুহাতে চেপে ধরে রইল নিশি। আর নুরি চোখ উল্টে আসছে মেয়েটার। ঈশানের শরীর ভারসাম্য হারালো। পিছিয়ে এসে ঠেকলো দেয়ালে। নয়ন প্রায় 2 মিনিট সময় নিয়ে পুশ করলো সে ইঞ্জেকশন। তিতির শান্ত হলো আরো মিনিট 5 পর। নয়ন নুরিকে ভালো করে তিতিরকে ধরতে বলে নিজে এগিয়ে এলো ভাইয়ের দিকে। গম্ভীর গলায় বলল, ওকে মানসিক ট্রমা দিবে না দয়া করে। সম্পূর্ণ নিষেধর জন্য প্রায় 15 বছর পর এমন হলো আবার। কি পরিমাণ মানসিক চাপে। যাই হোক, ও এখানেই থাকুক, তুমি ঘরে যাও। ঈশান জবাব দিতে পারে না। কেমন অবশ লাগছে শরীরটা। তবে নয়নের কথা ধরনও পছন্দ হলো না তার। শি ইজ মাই ওয়াইফ, ওর দিকটা দেখার দায়িত্ব আমার। আমরা ওর পরিবার ভাইয়া, তুমি একা ওর স্বপ্ন হতে পারো না। বিয়ের পর স্বামী সব হয় না? হয় হয়তো, তবে মনির ক্ষেত্রে সেটা হয়তো নয়। হলে আজ ওর এই অবস্থা হতো না। ঈশানের হাত মুঠো হয়ে আসে। নুরি আতঙ্কিত হয়। নয়নের মনের কথা সে জানে। কোনো রকমে উত্তেজিত হয়ে মুখ ফসকে এমন সেমন কিছু বলে দিলে সর্বনাশ হয়ে যাবে একেবারে। ঈশান তপ্ত দৃষ্টিতে তাকালো নয়নের দিকে। ভুলে যাস না কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস। ভুলিনি, আর ভুলিনি বলে কিছু করিনি আমি। ঈশানের হাত উঠে গেল নয়নের শার্টের কলারে। ছুটে এলো নুরি দুই ভাইকে আটকাতে। শেষমেশ দেওয়ানবাড়ির ছেলেরা নিজের মধ্যে মারামারি করবে নাকি? বাড়ির কেউ জানলে সর্বনাশ ঘটবে একেবারে। ঈশানকে আগে সরিয়ে আনলো সে। ঈশানের শরীর কাঁপছে রাগে। নয়নের চোখে মুখে সেটা নেই। ভাই এর মুখে মুখে দু একটা কথা বললো। এর চেয়ে বেশি বেয়াদবি তার দ্বারা করা সম্ভব নয়। নিশিও ধীরে সুস্থে উঠে এসে দাঁড়ালো ভাইয়ের সামনে। ধীর গলায় বলল, গলার কাজটা দাগ হয়ে আছে ভাইয়া, গলা টিপে ধরেছিলে নিশ্চয়ই। ঈশানের রাগ নিমিষেই গলে গেল। করুণ চোখে তাকালো তিতিরের দিকে। জবাব দিল না। নিশি দীর্ঘশ্বাস ফেলে বলল, মেয়েটার শরীরটা ভালো না কয়দিন হলো, আর রাগারাগি না করলে হয় না। ভালো হয়তো বাসো না, কিন্তু মেয়েটা ছোট ভাইয়া, ওর দোষ নেই। বিয়েটা দিদার জোরাজোরিতে হয়েছে। ও রাজি হয়েছে একই কারণে। দুজনেই ভুক্তভোগী তোমরা। তারপরে ওর মনে তুমি কিভাবে জায়গা করে নিয়েছো জানি না। জ্ঞান হারানোর আগ পর্যন্ত তুমি কেন ভালোবাসলে না সে আক্ষেপে ব্যস্ত ছিল মেয়েটা। ভালো নাই বাসলে
মুক্তি নাকি দিতে চেয়েছ, ততদিন অন্তত যন্ত্রণা দিও না ওকে। ঈশান একটা শব্দ উচ্চারণ করে না, থরথর করে কাপা শরীর নিয়ে ধীর পায়ে বেরিয়ে আসে ঘর থেকে। নিশির চোখের পানি গড়িয়ে পড়ে টপটপ করে। ভাইয়ের সাথে এমন গলায় কখনো কথা বলেনি সে। নয়নেরও একই অবস্থা। ইচ্ছে হচ্ছে ছুটে গিয়ে ভাইয়ের পা ধরে মাপ চাইতে। তিনজনই দীর্ঘশ্বাস ফেলল। সময়ের সাথে পাল্লা দিয়ে কেটে গেছে 22টা দিন। 22টা রমজান পার হয়ে আজ 23তম রমজান। চন্দ্রকাননী সবার জীবন একই রকমভাবে এগোচ্ছে। 3 দিন হলো চন্দ্রা দেওয়ান গিয়েছে আশ্রমে। সেখানে স্বামীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিছু আয়োজন আছে। তাছাড়া রোজার জন্য ইফতার করাবেন স্থানীয় অনাথ আশ্রমগুলোতে। সেগুলোর হিসেব নিকেশে সরাসরি থাকেন। বাড়ির কর্তারা নিয়ম মতো অফিসে যায়। এলাকায় নিজেদের বিস্তর জমি জমার খোঁজ খবর রাখেন। আশেপাশের এলাকায় তাদের অনাথ আশ্রম বৃদ্ধাশ্রমগুলোতে পরিদর্শনে যান। গিন্নিদেরও একই রুটিন। পরিবার, সংসার, স্বামী, ছেলে মেয়ে, দিনের সব কাজ সেরে 3 যা মিলে জমিয়ে আড্ডা। নিশি, নুরির ভার্সিটি, নয়নের অফিস, রিশা, রোশনি, রাফির স্কুল। সকাল সকাল খাবার নিয়ে চেঁচামেচি সবাই সবার মতো চললেও দূরত্ব ঠিকই বেড়েছে ঈশান তিতিরের। মনোমালিন্য কমেনি, বরঞ্চ সময়ের সাথে পাল্লা দিয়ে দ্বিগুণ হয়েছে। সেদিনের পর তিতির চূড়ান্ত দূরে দূরে থাকে ঈশানের থেকে। ঈশানও একবারের জন্য কথা বলার চেষ্টাটুকুও করেনি তিতিরের সাথে। নিজের অফিস কাজে ডুবে থাকে সে। তিতিরও গোটা দিন নিজের মতো রুমের মধ্যেই বই পড়ে, বারান্দায় গাছ লাগিয়ে। বিকেলবেলা বাগানে ভাই বোনদের সাথে সময় কাটায়। বিয়ের ওই সপ্তাহে কাজে না যাওয়ায় ঈশানের কাজ জমে গেছে প্রচুর। তবে কাজ জমার থেকে বড় সে কাজের মধ্যে থাকতে চায়। বন্ধুদের সাথে এই কদিন বের হওয়া হয়নি মোটেও। সময় হয়ে ওঠেনি। সাজিদ, অনিমা ফিরে গেছে কর্মস্থলে। তখনই একেবারে ঈদের ছুটিতে 2-1-এর মধ্যেই ফিরবে নিয়াজ, ঋতুও তাই। নাইমের যেহেতু এখানে চাকরি বাকরি, সুতরাং একমাত্র নাইম এখানে। ভর দুপুর এখন। আজকে বেশ গরম পড়েছে। টানা কয়েকদিন হলো বৃষ্টির দেখা নেই। প্রকৃতি ভ্যাপসা হয়ে আছে এক প্রকার। শাওয়ার নিয়ে নামাজ সেরে বিছানায় গায়ে আছে তিতি। চুল শুকাচ্ছে। তমার আসার কথা, মেয়েটা আসার নামগন্ধও নেই। সেদিনের পর থেকে ভুলেও ঈশানের রুমে যায়নি সে। নিজের রুমেই থাকে। যতবার তার মামুনিরা তাকে এই রুমে দেখে ততবার কড়া গলায় আদেশ ছোড়েন ঈশানের রুমে যেতে। তিতির খুব সুন্দর মতো ম্যানেজ করে নিয়েছে তাদের। বলেছে ঈশান দিনে বাড়িতে থাকে না, একা একা তার ওই ঘরটায় মন বসে না। তাছাড়া নিজের রুমে তার পাখি দুটি আছে। ঈশান তো আর তার রুমে সেটা অ্যালাউ করবে না, সুতরাং দিনটা এই ঘরেই কাটে তার। গিন্নির অবশ্য মনে মনে খুশি হয়, হাসি মিটিমিটি। স্বামী ছাড়া স্ত্রীর ঘরে ফাঁকা ফাঁকা লাগবে, একা একা লাগবে, সেটাই তো স্বাভাবিক। তবে রাতের বিষয়টাও ম্যানেজ করে নিয়েছে সে। সন্ধ্যার পর ইফতার সেরে বেশিরভাগ সময় বাড়ির সবার সাথে কাটায়। এই বাড়ির বড়দের সবার রুম নিস্তরাতে এবং সকাল সকালই ঘুমাতে যায় তারা 10:30টার মধ্যে। 2-1 দিন সর্বোচ্চ 11টা বাজে আর কি। সুতরাং তারপরে উপরে এসে সে কোন রুমে গেল সেটা কেউই খেয়াল করে না। অন্য রুমে যাওয়ার সন্দেহ জাগে না মনে। ঈশান দিনে বাড়িতে থাকে না। সকালে ব্রেকফাস্টের সময় সবার যে কয়েক মিনিট দেখা হয় আর কি, সেটুকু সময় তাদের মনের খবর কেউ নিতে যায় না। তবে কেউ খেয়াল করে না বললে ভুল হবে। নয়ন, নিশি, নুরি জানে সেটা। তারাও সেদিনের পর আর জোর করে ভাইয়ের কাছে মেয়েটাকে পাঠানোর সাহস করে না। ঈদের আর বাকি 6 দিন। নিশি, নুরির ভার্সিটি বন্ধ হবে আজকে। ওরা সকাল সকাল বেরিয়েছে ভার্সিটিতে। এরই মধ্যে রিশা, রোশনি, রাফি রোজ এসে বায়না করে তিতিরের কাছে ঈদ শপিংয়ের জন্য ঈশানকে রাজি করাতে। এটা অবশ্য বাড়ির বড়দের শেখানো, তা সে খুব ভালো করে জানে। বারবারই ভাই বোনগুলোকে এড়িয়ে গেছে সে। 2-1-এর মধ্যে অবশ্য বের হতেই হবে। নিশি, নুরির বন্ধ হয়ে গেলে ওদের নিয়ে বের হওয়া যাবে। অবশ্য নয়ন ভাই নিয়ে যাবে। খোলা দরজা দিয়ে হুড়মুড়িয়ে ঘরে ঢুকলো তমা। একটা প্যাকেট তিতির হাতে, একটা প্যাকেট। তিতির উঠে বসলো না, কনুয়ে ভর করে কাত হলো। ভ্রু উচালো তমার দিকে। তমা এসে বসে বিছানায় পা তুলে। কি ওতে? তোর আর ভাইয়ার জন্য ঈদের গিফট। তিতির খুশি হলো কিনা বোঝা গেল না। তমার হাত থেকে ব্যাগ দুটো নিয়ে নিজের প্যাকেটে উকি দিল। উঠে বসে বের করলো পিঙ্কিশ শাড়িখানা। খুবই সুন্দর একটা শিফনের শাড়ি, বেশ দামি। তুই টাকা কোথায় পেলি? আমার জমানো টাকা। তিতির ভ্রু কুচকায়। আমি গিফট চেয়েছি, কেন অযথা টাকা খরচ করিস? তমাকে আগলে ধরে বোনকে শুকনো চুমু খায় তিতিরের নরম গালে। তুই যে আমাকে প্রতিবার দিস তার বেলায় এটা তোদের বিয়ে স্পেশাল ঈদ গিফট। অত কথা শোনাস না তো আমাকে। তিতির হাসে। শাড়িটা খুলে ধরে, তার খুব পছন্দ হয়েছে। খুব 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 সুন্দর হয়েছে, কিন্তু ঈদের দিন আমি আগে এটাই পরবো। তমা ব্যস্ত হয়ে দুহাত সামনে তুলে আর্তনাদ করে উঠে। না ভাই, মাফি। আগে আমারটা, পরে আমাকে ফাঁসিয়ে আসামি বানাবেন না দেওয়ান বধূ। আমার ভাইয়ের দেওয়া জিনিসই আগে পরিধান করবেন দয়া করে। তিতিরের মুখে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। বাঁকা গলায় বলল, আপনার ভাইয়ের দেয়া উপহার সম্ভবত এই জীবনে আমার গায়ে উঠবে না দেয়ান কন্যা। মুখ বাঁকায় তমা গম্ভীর গলায় বলে, তোরা দুজনেই অসহ্য। কেউ কাউকে এক চুল ছাড় দিতে রাজি নোস।
আমার দোষ? থমকায় তমা। না, তিতিরের দোষ নেই। আবার ঈশানকেও একতরফা দোষ দিতে খারাপ লাগে তার। স্পষ্ট দেখতে পায় দুজনের চোখে একে অপরের জন্য কিছু একটা, অথচ কেউ মাথা নোয়াতে নারাজ। তমা ব্যস্ত হয়ে থামায় তিতিরকে। এসব বাদ, যেটার জন্য এত জরুরি ভাবে আসা। সন্ধ্যা ইফতার পার্টি আছে আমার কলেজে, গেট টুগেদার বলতে পারিস, তুই যাবি কিন্তু। দুদিকে মাথা নাড়ে তিতির, মুখ মলিন করে বলে। অসম্ভব দোস্ত, আমার প্রচন্ড মাথা ব্যথা, সম্ভবই নয়। তমা মানতে নারাজ। সে যে কোনো মূল্যে তিতিরকে নিয়ে যাবে। পারমিশন লাগবে? আমিই নেব। বড় ভাইয়া বাদে যার থেকে নিতে বলবি এক্ষুনি নিয়ে আসি গিয়ে, তুই শুধু হ্যাঁ বল। রাহেলাও এসেছে এই সময়। তমার মুখে সব শুনে সেও রাজি হলো। তিতিরকে বলল যেতে। মেয়েটা একদম বাড়ি থেকে বের হয় না। তমার জোরাজোরিতে কাজ ঝাঁকায় সে উদাস গলায় বলল। আচ্ছা যাবো, যা। রেস্তোরাঁ বন্ধ, কেবিন রুমে গুমট পরিবেশে বসা নুরি, সামনে নির্বিকারভাবে বসা ইয়াজ। বাইরে যেখানে সেখানে দেখা করা মোটেও নিরাপদ নয়, তাই তাদের চিরায়িত সেই জায়গা যেখানে এত বছর দেখা করে এসেছে তারা। সামনের মানুষটা এসেছে প্রায় ঘন্টা হতে চলল, একটা শব্দও করছে না। নুরি বিরক্ত হয়। তুমি কি চুপ করে থাকার জন্য এত দূর জার্নি করে এসেছো আমার ভার্সিটি মিস দেওয়ালে? ইয়াজ মাথা তুলে নুরির দিকে করুণ গলায় বলে। বলো। আমি বলবো। বলবে তো তুমি। কোথায় ডুব দিয়েছিলে এই কয়দিন? জবাব দাও। কাজের প্রচন্ড চাপ, তাছাড়া ফ্যামিলি। নুরি রেগে কিছু বলতে গিয়েও বলে না। এতগুলো বছরের সম্পর্ক তাদের টেনে টুনে চলছে, শুধুমাত্র মেয়েটা সে বলে ইয়াজ তাকে ভালোবাসে, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এত এফোর্টলেস সম্পর্ক কতদিন টেকানো যায়? ইয়াজ, কি চাও তুমি আমার থেকে জানতে পারি? আর কি কি দেব তোমাকে বলো? ইয়াজ দুহাতে মুখ ডলে গম্ভীর গলায় বলে। মানসিক প্রেসারে আছি নুরি। নুরি বিরক্ত হয় এবারে। তোমার মানসিক শান্তির জন্য আমি কি না করলাম, সব দিতে বসেছিলাম। উঠতে বসতে বলো আমাকে কাছে চাই। বিয়ে তো হবেই 1-2 মাস পর, এখনই আমাকে চাই। হাজার দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে নিজেকে সমর্পণ করতে চাইলাম তোমার কাছে। পরিবার, আত্মসম্মান, সমাজ, আবেগের বশে সবের ঊর্ধ্বে গিয়ে বললাম চলো লুকিয়ে বিয়েটা করে রাখি। তারপর যা চাও যেভাবে চাও দিচ্ছি। তারপরও একই কথা তোমার। বিয়ের আগে এসবে প্রেশার দিলে আমি কতটা মানসিক চাপে থাকি, অপরাধ বোধে ভুগি জানো? ইয়াজ যেন অবাক হয়, অবাক গলায় বলে। আমাকে ভালোবেসে আমার কাছে নিজেকে সমর্পণ করতে চাওয়াকে তুমি আবেগ বলছো, পাপ বলছো? পাপ নয়। বিয়ের আগে এসব পাপ লাগে না তোমার কাছে? ধর্ম মানো না? মানো তো নাকি? তাহলে সেদিন তোমার জোড়াজড়িতে যদি শেষ মুহূর্তে বাধা না দিতাম কি হতো ভাবতে পারছো? কথাগুলো বলে থমকায় নুরি। চোখের সামনে ভেসে ওঠে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনার দৃশ্যপট। ইয়াজের সেদিনের জোর জবরদস্তি। কেমন হুহু করে উঠে নুরির বুকটা। একে একে পরিবারের সবার মুখ ভাসে চোখের সামনে, উঠে দাঁড়ায় আচমকা। এখানে থাকছো কদিন? 3 দিনের ছুটি। আজ আসি, শরীর খারাপ লাগছে। কাল শেষ দেখা করতে পারবো। আমার ছুটি আজই শেষ। কিছু একটা বলে কাল ম্যানেজ করতে পারবো। ইয়াজ কিছু বলার আগে বেরিয়ে আসে নুরি। রিক্সাটাকে আজও গাড়ি নিয়ে বাড়ি যাচ্ছে না। ঈশান নিশ্চিত রাগারাগি করবে। হঠাৎ শরীর খারাপ লাগছে তার, কেমন একটা অনুভূতি। সেদিনের ঘটে যাওয়া ভুলটা ক্ষতবিক্ষত করে তাকে রোজ। আচ্ছা সেদিন ওটা ইয়াজ না হয়ে অন্য পুরুষ হলে কি বলতো সে রে? তাহলে বাধা দেওয়ার পরও ইয়াজ যখন একই কাজ করতে চেয়েছিল তবুও লোকটাকে ছাড়তে পারছে না কেন? সে ভালোবাসে বলে? ভালোবাসলে মন সকল যুক্তির ঊর্ধ্বে যায় বুঝি? পাপ অন্যায়ের ঊর্ধ্বে? নুরির শরীর থরথর করে কাঁপে। ইয়াজকে ছাড়ার কথা ভাবতে পারে না সে। এখন তো আরও না, তার সবকিছু যে পুরুষের কাছে সমর্পিত প্রায়। না, জোর করে সমর্পণের চেষ্টা করানো হয়েছে তাকে, সে ছাড়তে পারছে না। এতগুলো দিনের সম্পর্কে দোহাই দিয়ে ইয়াজ তাকে ছুঁয়েছে, জোরপূর্বক ছুঁয়েছে। তবে গভীরভাবে ছোঁয়ার আগে বোধোদয় হয় নুরির বাধা দিয়ে বসে। কোনো মতে নিজের শেষ সম্বলটুকু হেফাজত করেছিল সে। তবে বিয়ের আগেই কোনো পুরুষের ছোঁয়া তার শরীরে, এই পাপের প্রায়শ্চিত্ত কি ইয়াজকে বিয়ে করলেই মুছবে? কখনো না। খোদার এই হিসেবে পাপ এটা, ভয়াবহ পাপ। দীর্ঘশ্বাস ফেলে নুরি। মাঝে মধ্যে মনে হয় মৃত্যু কিন্তু ঢের সহজ। অফিস শেষে বাইক হাঁকিয়ে বাড়ি ফিরছে নাইম। অফিস ছুটি হবে ঈদের একদিন আগে। কালকে সম্ভবত সব বন্ধু বান্ধবরা ছুটিতে চলে আসবে, অথচ তার এখনো ছুটি হওয়ার নামগন্ধ নেই। এবার সেই যে রোজার 2-1 দিন আগে বৃষ্টি হলো, গোটা রমজান পার হয়ে গেল আর বৃষ্টির ছিটে ফোটা নেই। শহুরে রেশ কাটিয়ে গ্রামের পথে বাইক ছোটাতেই সামনে অতি চেনা একজন চোখে পড়ল। মেন রাস্তা থেকে দক্ষিণে তাদের এলাকার রাস্তা, আশেপাশে বিস্তর ক্ষেত পুকুর, কিছু দূর পর বিশাল বিশাল বট অশ্বত্থ গাছের সমারোহ। মনোরম পরিবেশ, পিচ ঢালাই করা পাকা রাস্তা, একটা কার যাওয়ার মতো প্রশস্ত। তবে নুরি গরমের মধ্যে হেঁটে যাচ্ছে। এক হাতে সময় দেখলো নাইম, 3:30 বাজে। বাইক জোরে টেনে
বাইক জোরে টেনে এসে দাঁড়ালো নুরির পাশে। আচমকা পাশে গাড়ি আসায় চমকে ছিটকে গেল নুরি। ভয় পেয়েছে মেয়েটা, ধমক দিয়ে কিছু বলতে যাবে, তবে নাইমকে দেখে আটকে গেল গলায়। বড় ভাইয়ের বন্ধু, বয়সে তার থেকে ঢের বড়, বেয়াদবি করে ফেললে সর্বনাশ। তবে মোটেও খুশি হলো না নাইমকে দেখে। লোকটাকে তার পছন্দ না, এক ফোঁটাও পছন্দ না, অসহ্য লাগে বলতে পারা যায়। নুরি কিছু বলার আগে শোনা গেল নাইমের গলা। এই রোদের মধ্যে রোজা রেখে হেঁটে যাচ্ছ কেন? গাড়ি কই? মেজাজ খারাপ হয় নুরির। মনে পড়ে এর আগে একদিন লিফট দিয়েছিল এই লোকটাকে। সে সেদিন ইয়াজের সাথে দেখা করবে বলে ভার্সিটি থেকে দূরে নেমেছিল। লোকটা ঈশানকে বলে দিয়েছিল সে কথা। আজও নিশ্চিত একই কাজ করবে, তবে সৌজন্যমূলক হাসি দিয়ে বলে, আমার কিছু কাজ ছিল পার্সোনাল, তাই ভার্সিটি আগে শেষ হয়ে বেরিয়ে এসেছি। গাড়ি নিশি আপুকে নিয়ে আসবে। এ নিয়ে আর দ্বিতীয় প্রশ্ন করলো না নাইম। নরম গলায় বলল, গরমের মধ্যে এখনো বেশ খানিকটা পথ, উঠে বসো। নুরি পরক করলো বাইকটা, বিনয়ের সাথে মাথা নাড়ল। দরকার নেই ভাইয়া, আপনি যান, চলে যেতে পারবো আমি। তোমার ভাইয়ের আদেশ এটা, পারমিশন আছে ওর, এসো, ভয় নেই। এই যে সমস্যা, সবাই জানে সে কি পরিমাণ ভয় পায় ঈশানকে। সবাই বোধহয় সেই সুযোগটায় কাজে লাগায়। কিছু হলে ঈশানের কথা তুলতে হবে তার সামনে, তবুও উঠে আসে না সে। আমতা আমতা করতে থাকে, ব্যস্ত হয়ে এদিক ওদিক রিক্সার খোঁজ করে। নাইম স্থির দৃষ্টিতে দেখছে নুরিকে। মেয়েটার মুখ জুড়ে এত মায়া, এই যে গরমে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে মেয়েটা। চোখে হালকা করে লাগানো কাজলটা একটু একটু ছড়িয়ে গেছে। বারবার কপাল কুঁচকে রিক্সার জন্য এদিক সেদিক করছে। কি সুন্দর লাগছে তাকে। নাইম কাশে হালকা করে, নুরির মনোযোগ আকর্ষণ করতে আর কি। এই সময়ে আমাদের এদিকে রিকশায় আসা করাটা একটু বিলাসিতা হলো না? উঠে বসো, রোদে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না। নুরি নিতান্তই অনিচ্ছার সাথে উঠে এলো বাইকে, ধরে বসলো না। ধরে বসো। আমার বাইকে বসার অভ্যাস আছে, চলুন। নাইম মনে মনে হাসে, নিজের মাথার হেলমেটটা খুলে পিছনে বাড়িয়ে দেয়। নুরি খানিক অবাক হয়ে বলে, আপনি পড়ুন, আপনারটা আমাকে দিচ্ছেন কেন? আপনার কিছু হলে দেওয়ান সাহেব খুন করবে আমাকে। পরে ফেলুন ম্যাডাম। নুরির কথা বাড়াতে ইচ্ছা করে না, দ্রুত পড়ে ফেলে হেলমেট। আচমকা হুমড়ি খেয়ে এসে পড়ে নাইমের উপর। নাইম খুব বিনয়ের সাথে বলে ওঠে, বলছিলাম ধরে বসতে। নুরি বিরক্ত ভঙ্গিতে সোজা হয়, এবারও ধরে না। নাইম এর সামনে তাকিয়ে হেসে টান দেয় বাইক। ইফতারের বাকি আরও প্রায় 1.25 ঘন্টা। তমার এর মধ্যে ফিটফাট হয়ে রেডি হয়ে এসে বসে আছে তিতিরের ঘরে। তিতির বড্ড ধীর স্থির হয়ে তৈরি হওয়ার জন্য জামা কাপড় বের করছে। তমার প্রাক্তন কলেজ তাদের বাড়ি থেকে 10 মিনিটের পথ। সর্বোচ্চ 30-35 মিনিট আগে পৌঁছলেই এনাফ। অথচ তমা তার বাড়িতে সে 3টা থেকে বসে আছে। তিতির এত ঘষামজা করে দেরি করছে তৈরি হতে, মেয়েটার মধ্যে তবু এক ফোঁটা বিরক্তির রেশ মাত্র নেই। বরং মহা আগ্রহে তিতির কি কি পড়বে সেগুলো ঠিক করে দিতে ব্যস্ত। নিশি নুরি দুজনাই ফিরেছে। এরই মধ্যে দুবার এসে এখানে গল্প করে গেছে ওদের সাথে। এখন যথাসম্ভব নিচে মায়েদের সাথে ইফতার বানানোতে সাহায্যে ব্যস্ত দুজন। অন্য দিন হলে তিতিরও থাকতো। তিতির তৈরি হয়ে গেছে, বের হলো দুজন। সবার থেকে বিদায় নিয়ে বের হলো। বাড়ির গাড়ি নিচ্ছে না। 5-6 মিনিটের রাস্তার জন্য এমন বিলাসিতা করতে ইচ্ছে হয় না। হেঁটেই যাবে, দরকার লাগলে রিক্সা নেবে। রাহেল দেওয়ান ছুটে এলেন বৌমার দিকে। গাড়ি ছাড়া যাচ্ছিস মানে? ঈশান রেগে যাবে কিন্তু। তোমার ছেলে কি ইফতারে আসবে নাকি? তার তো আসতে ঢের রাত, আমি তো 8টার মধ্যে চলে আসব। মুখটা চিন্তিত হয় রাহেল, আর তবুও মলিন মুখে বলে, রাত হয়ে যাবে, তবুও। মামুনি, এতটুকুনের পথ, কোনো সমস্যা হবে না, চিন্তা করো না, কেমন? আসি। রাহেলা দেওয়ান শুকনো মুখে তিতিরকে আর বাধা দেয় না। ঈশানটা পই পই করে রোজ বলে যায় বাড়ির মেয়েদের যেন কিছুতেই বাড়ির গাড়ি ছাড়া বাইরে যেতে না দেওয়া হয়। একা একা তো কখনো না, কিন্তু তার একটা মেয়েও কথা শোনার বান্দা নয়। যখন যার ইচ্ছে হচ্ছে বেরিয়ে যাচ্ছে নিজেদের মতো। এই যেমন আজ নুরি ফিরলো গাড়ি ছাড়া, নিশিটা আরও পরে একা ফিরলো। তিতির তমা যাচ্ছে, এভাবে ফিরতে রাত হবে। ঈশান যদিও রাতে ফেরে দেরিতে, বলা বাহুল্য বাড়ির প্রত্যেকটা পুরুষই বেশ রাতে ফেরে অফিস থেকে। তবুও শুধু তো তাদের ভয়ে নয়, সত্যি নিরাপত্তার চিন্তা হয় মেয়েদের নিয়ে। আগে তো এত চিন্তা হতো না। ঈশানও কখনো এত নিষেধ করতো না। পুরো এলাকা তাদের, এলাকার সবাই তাদের অত্যন্ত সম্মান করে। এই বাড়ির মেয়েদের দিকে চোখ তোলা তো দূর, কেউ কিছু বললেও নিজেদের মেয়ে বোনের মতো আগলাতো, এখনও তাই। তবুও অন্য কিছু শঙ্কা করে কি ঈশান, কি জানি। তিতির চোখের আড়াল হতে সদর দরজা থেকে ভেতরে চলে আসে সে। রান্নাঘরে বাকি হিন্দুজা কাজ করছে। নুরি নিশি ডাইনিংয়ে বসে ফল কাটছে। রাহেলা ধীরে সুস্থে এসে বসলেন মেয়েদের পাশে, গলা নামালেন। ঈশান তিতিরের কিছু হয়েছে জানিস তোরা? আতকে উঠল দুজনে। আচম কেমন প্রশ্নে চমকে গিয়েছে। রাহেলা 2 মেয়ের চমকানো লক্ষ্য করলেন, ভ্রুজোড়া তুললেন। কি রে, হয়েছে? নিশি দুপাশে মাথা নাড়ল, ব্যস্ত গলায় বলল, না, কি হবে, ঠিকই তো আছে। রাহেলা দেওয়ান মুখ দ্বিগুণ গম্ভীর করলেন।
আমাকে বোকা মনে হয় তোমাদের? মা আমি তোমাদের, নারীর নক্ষত্র আয়ত্তে আমার। তোমরা কি করো, করতে পারো, বলো, ভাবছো, একটু হলেও টের পাই আমি। গোটা রমজান পার হয়ে গেল, তিতির ঈশানের বিয়ের ঠিক 1 মাস আজকে। তোমাদের কি মনে হয় ওদের দূরত্ব আমি খেয়াল করিনি? হ্যাঁ, 2 দিন হলো তো রাতেও তিতিরকে নিজের রুমে দেখি আমি। চমকে উঠল দুজনাই, কারণ তাদের ঘোর ধারণা ছিল ঈশান তিতিরের আলাদা থাকার বিষয়টা জানা নেই কারো। তাদের মা এরই মধ্যে টের পেয়ে গেছেন। সেরকম কিছু না মা, তিতিরের শরীরটা খারাপ, ভাইয়া আসার আগে নিজের রুমে থাকে, ঘুমিয়ে যায় হয়তো, ভাইয়াও আর জাগায় না। আমি আজ বলে দেবো আগে না ঘুমাতে। রাহেলা গম্ভীর গলায় বলে উঠলেন। কিচ্ছু বলতে হবে না তোমাদের, আর 1-2 দিন দেখবো আমি, তারপর যা বলার আর করতে হয় আমিই করব। নিশি নুরি মুখ চাচাই করে। তিতিরকে সতর্ক করে দিতে হবে আজকে। অফিসের কাজে আজকাল গলা অবধি ডুবে থাকতে হয়, অন্যদিক সামলে দেওয়ার একটা বিষয় তো আছেই। মাথা প্রচন্ড গরম থাকে সবসময়, কেমন একটা মানসিক অশান্তিতে থাকে ঈশান। মনোযোগী সহকারে একটু আগে আসা ফাইলগুলোতে চোখ বোলাচ্ছে। দরজা ঠেলে ভেতরে ঢুকলেন রাইসুল দেওয়ান। বাবাকে দেখে চোখ তুলে তাকালো ঈশান, ফাইলখানা বন্ধ করলো। বাবা এসো। রাইসুল দেওয়ান গম্ভীর মুখে এগিয়ে গিয়ে ছেলের মুখোমুখি বসলেন। ব্যস্ত আছো? না বলো। রাইসুল দেওয়ান কি বলবেন ভাবলেন হয়তো, গুছিয়ে নিয়ে আসা কথাগুলো এলোমেলো ঠেকলো। বাবা বলবে কিছু? ঘোর কাটলো রাইসুল সাহেবের। বলো। ঈশান অধীর আগ্রহে তাকালো বাবার কথা শোনার জন্য। তুমি কি কিছু লুকাচ্ছ ঈশান? কি লুকাবো? আজকেও খানিকক্ষণ পর বের হবে নিশ্চয়ই। ঈশানের মুখ এবার গম্ভীর হলো, হেলান দিল চেয়ারটায়, ছোট্ট করে বলল। আমি প্রথমে ভাবলাম বাড়ি যাও তুমি এর সময়, পরে তোমার মা বলল তুমি একেবারে সেই রাতেই ফিরো। অফিস থেকে তুমি চলে যাও সন্ধ্যার আগেই, কখনো বা দুপুরে। ঈশান সোজা হয়ে টেবিলের উপর 2 হাত রেখে বসল। বাবা, ক্লাস 2 বাচ্চাকে জোর করার মতো হলো না বিষয়টা? ছোটবেলা মাঠ থেকে খেলে ফিরতে দেরি হলে তুমি এসে জোর করতে। রাইসুল সাহেব বিরক্ত হন ছেলের হেয়ালিতে, মুখ কঠিন করে বলে। ঢাকাতে তুমি কি জব করতে, হঠাৎ সেটা ছাড়লে কেন? ঈশান জবাব দেয় না। ফাইলটা বাবার দিকে এগিয়ে নিজের স্যুটটা হাতে ঝোলাতে ঝোলাতে দরজার দিকে এগোয়, ঘাড় বাঁকিয়ে বলে। টেরোরিস্ট ছিলাম না বাবা। বাবা হয়ে জিজ্ঞেস করাটা আমার অপরাধ? তোমার চাকরি কি ছিল? মোটেই না, করতে পারো জিজ্ঞাসা। তাহলে আজীবন নিজের মর্জি মতো চললে, কখনো আমার কথা শোনার প্রয়োজন বোধটা করলে না। তোমার ইচ্ছা হলো বিজনেসে জয়েন করলাম সেটা, তোমার ইচ্ছা হলে ধরে বেঁধে বিয়ে করবে সেটাও করলাম, বাড়িতে সেটেল হতে হলাম। আর কি কি করতে হবে বলছো? দ্রুত বাড়ি ফিরবি এখন থেকে। যতদূর জানি তোমার বন্ধুরা কেউ নেই এখানে, আড্ডাতেও যাও না। তাহলে বাবা আসি, দেরি হচ্ছে। ঈশান দাঁড়ায় না, আর না তো অপেক্ষা করে রাইসুল দেওয়ানের কোনো কথা শুনতে। ছেলের একগুয়েমিতে বিরক্ত রাইসুল সাহেব সামান্য কথা তেরামি ছাড়া জবাব দেয় না। দীর্ঘশ্বাস ফেলে সে। ঈশান গাড়ি এসে থামলো একটা পুরাতন ভবনের সামনে। শহর থেকে প্রায় 38 কিলোমিটার উত্তরে এটা। শহরে কোলাহল, লোক সমাগম থেকে বেশ দূরেই এটা। ভেতরে ঢুকতে এগিয়ে এলো 3-4 জন ব্যক্তি। ঈশান কথা বলল না, সে মানুষগুলো ইশারা করে কিছু দেখালো, কথা বাড়ালো না। ঈশান বসতেই একজন এগিয়ে দিল ফোন স্ক্রিনে চলমান কিছু থেকে ভ্রুজোড়া কুচকালো। ঈশানের গম্ভীর গলায় বলল। করবে এটা আজকে? মুখ স্পষ্ট নয় কেন? পজিশন ঠিক ছিল না। স্টুপিড। মুখ কুচকে যায় লোকগুলোর। মাগরিবের আজান পড়েছে এইমাত্র। ইফতারের বেশ কিছু আইটেম রাখা ভাঙা টেবিলটায়। ঈশান মুখে তুলে নিল সেগুলো, বাকিরাও তাই। সময় নিয়ে বলল। বডি কোথায় রাখা? এটার 3 তলাতে। থাকুক। বাকি সময়ের একটা কথাও হলো না। গোটা রুম জুড়ে একদম চুপচাপ নীরব ঘরের ভেতরটা। তবে আশেপাশে জঙ্গলের পশু পাখিগুলোর মধ্যে চুপ থাকার বিন্দুমাত্র ইচ্ছে দেখা গেল না। শরীর হিম করা শব্দ এক একটার। ঈশান উঠে দাঁড়ালো, সাথে সাথে বাকিরাও। পকেটে হাত গুজে বরাবরের মতোই ভারী গলায় বলল। এখানে স্টোর করার দরকার নেই, পুলিশ জঙ্গলে রেড দিলে মারা পড়বে। বডি এখানে থাকুক। হাত বাড়িয়ে একটা চিরকুট হাতে ধরিয়ে দিল সে। এই লোকেশনে চলে যাও, সকালে এসে বডি সরাবে। মাথা ঝাঁকাইয়ে সম্মতি জানায় সবাই। আজকের ঈশানের বেশ ক্লান্ত লাগছে, সারাদিন প্রচুর ধকল গেছে। অফিসে বাড়ি ফিরবে তাড়াতাড়ি আজকে, আগে ঠিক করে রেখেছে। সেখান থেকে বেরিয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসতে বসতে মনে মনে হাসলো ঈশান। বাবা আজকে খুশি হবে তাড়াতাড়ি ফিরেছে বলে। গাড়ি চলতে শুরু করেছে। জঙ্গলের এরিয়া পেরিয়ে মেন রোডে উঠতে কাজ নামিয়ে দিল
জঙ্গলের এরিয়া পেরিয়ে মেন রোডে উঠতে কাজ নামিয়ে দিল গাড়ির। বুকের ভিতরটা আজকাল বেশ অস্থির থাকে তার, কিছু একটা নেই মনে হয়। সেদিন মায়ের কাছে শুনেছিল তিতিরের ছুটি শেষের দিকে, ঈদের পর সম্ভবত আর 10 দিন থাকবে। সেই হিসেবে আর 15-16 দিন ছুটি। তিতিরের সাথে কথা হয় না প্রায় 20-22 দিন হবে। মেয়েটা দূরে চলে গেছে, তার ভুল করে একটা শব্দ উচ্চারণ করে না তার সাথে, সেও প্রয়োজন বোধ করেনি। তবে আজকাল আবারও সেই সুপ্ত বাসনা মাথাচাড়া দিয়ে উঠে আঁকড়ে ধরতে মন চায় মেয়েটাকে, জাপটে বুকে ধরে বুকের জ্বালা পোড়া কমাতে মন চায়। মেয়েটার রাগ, অভিমান, অভিযোগ শুনতে মন চায়, ওকে বকতে মন চায়, গভীরভাবে ছুঁয়ে দিতে মন চায়। দীর্ঘশ্বাস ফেলে ঈশান। অবাস্তব সব চাওয়া, এগুলো কোনো কারণ নেই, তবুও এসবই মনে হয়। সে তো এমন ছিল না, আবেগ অনুভূতিতে মিশে মাথা গোলানো মানুষ তো সে না। তার প্রফেশনের সাথে এসব যায় না। এখানে আবেগের জায়গা নেই, একদম নেই। আজীবন তার জগৎ থেকে আলাদা রাখতে চেয়েছে সে তার পরিবারকে। আজকাল সব অগুছালো লাগে, এই যেমন আজকে। আগে হলে কি সে আজকের দিনের একটা ইম্পর্টেন্ট কাজ রেখে সন্ধ্যাবেলায় বাড়ি যাওয়ার জন্য অস্থির হয়? অজান্তেই হাতের নিচে ধরা স্টিয়ারিংয়ের বাঁধন শক্ত হয়, মুখের আদল পাল্টায়। ঈশান বাড়ি ফিরেছে আজ জলদি। অন্যদিন হলে খুশিতে বাড়ি মাথায় তুলতেন রাহেলা দেওয়ান, আজ তা করলেন না, ভয়ে মিশে গেলেন। গেটে ঈশানের গাড়ি দেখে ছুটে এসে তাদের খবর দিয়ে বাড়ির কাজের বুয়াটা রাহেলা শুকনো মুখে হাঁক ছাড়লেন নিশিকে। নিশি বিছানায় গায়ালিয়ে নিয়াজের সাথে প্রেমালাপে ব্যস্ত। মায়ের এহেন চিৎকারে ফোন ফেলে ছুটে এলো দোতলার করিডোরে। ওখান থেকে সেও একই স্বরে চেঁচালো, হলোটা কি? রাহেলা ঘামছে দরদর করে, শাড়ির আঁচলে মুখটা মুছে বলল, ঈশান এসেছে তিতির। মুখটা চুপসে ফাটা বেলুন হয়ে গেল নিশির। বড় মায়ের হাঁক ডাকে ঘর থেকে বেরিয়েছে। নুরিও বোনের পাশে এসে দাঁড়িয়েছে, চোখাচোখি হলো। কিয়ৎক্ষণ সময় লাগলো মায়ের কথা বুঝতে। মাথায় ঢোকা মাত্র ছুটলো নিজের রুমে তিতিরকে কল করতে। তিতির কল তুলছে না। ইফতার পার্টিতে প্রচুর মানুষজন, তো আমাদের ইয়ারের একটা ছেলে মেয়েও বাদ নেই আজকে আসতে। ইফতার করে ডিনার সার্ভ করা হচ্ছে টেবিলে। এত হই হইয়ের মধ্যে ভাইব্রেট করা ফোনের কাঁপুনি মোটেও খেয়াল হলো না তিতিরের। নিশি চিন্তিত মুখে নুরির দিকে তাকালো। তোমাকে কল করো আপু। নিশি একই গতিতে কল লাগালো তোমাকে। একই ঘটনা, কেউ ফোন তুলছে না। দুই বোন ছুটে বেরিয়ে এলো করিডোরে। নিচতলায় মা এখনো উপরের দিকে অসহায় দৃষ্টিতে তাকানো। নিশি নুরি দুদিকে মাথা নাড়িয়ে জানালো পায়নি। কপাল চাপড়ালেন রাহেলা। নয়নটাকে যে কল করে নিয়ে আসতে বলবেন সেই উপায় নেই। নয়ন গিয়েছে ঢাকা অফিসের কোনো এক কাজে, সুতরাং আজকে তিতিরেরই খবর আছে। দুজা এসে গুটিসুটি মেরে দাঁড়িয়েছে রাহেলার পাশে। রিক্তা ফিসফিস করে বলল, জিজ্ঞেস করলে বলবে মাথা যন্ত্রণা করছিল, খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছো, রুমে যেতে নিষেধ। মুক্তা কনুই দিয়ে ধাক্কা দেয় মেজোজাকে। ছেলে সেটা মানবে? সামান্য মাথা ব্যথার জন্য বউ রাখবে অন্য রুমে? মুক্তার বাঁকা কথায় অন্য সময় হলেও হাসতো বাকিরা, আজ হাসলো না, কারণ তারাও জানে কতটা সিরিয়াসভাবে তিতিরের বা কোনো মেয়ের একা বাইরে বের হওয়া নিষেধ করেছে ঈশান। আর রাতে বেরিয়েছে জানলে আতঙ্কিত হয় তিনজনই। হাতে কালো ব্যাগটা নিয়ে ক্লান্ত শরীরে সদর দরজা ঠেলে ভেতরে ঢুকে ঈশান। ড্রয়িং রুমে সারিবদ্ধ হয়ে মা চাচিদের দেখে চোখ কুচকায়। ওপরে একইভাবে তাকিয়ে আছে নিশি নুরি। তবে এত কিছু ভাবলো না সে। রাহেলা এগিয়ে এলেন। আজ তো তাড়াতাড়ি যে বাপ। খুশি হনে মনে হচ্ছে। দাঁতে জিভ কাটে রাহেলা ব্যস্ত গলায় বলে, এ বাবা, এটা কি কথা? আমার বাপ তাড়াতাড়ি বাড়ি ফিরেছে, আমিও তো সেটাই চাই। যা ঘরে যা, ফ্রেশ হয়ে আয়। কি না কি দিয়ে ইফতার করেছিস, একেবারে ডিনার করবি, আয়। ঈশান মাথা ঝাঁকিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে এক নজর এদিক সেদিক তাকায়। সোফা কিচেন নিচতলায় কোথাও তিতিরের অস্তিত্ব নেই। ঘরে বোধহয় ভাইয়ের আশা দেখেই ঘরে ঢুকে গেছে নিশি নুরি। সময় নিয়ে কোল সাবান নিয়ে বের হলো ঈশান। শরীরটা ভার ভার লাগছে আজকে, ম্যাচ ম্যাচ করছে। জ্বর আসবে নাকি খিদে পায়নি, তবে খেতে যাবে সে এখনই। বাড়ির সবাই এখনই বসবে হয়তো খেতে। ইফতারের পর রাতের খাবার জলদি খাওয়া হয় তাদের বাড়িতে সচরাচর। মনটা ছটফট হয়েছে অন্য কারণে। মনে মনে খানিকটা মেজাজ খারাপ হলো তার নিজের উপরে। মনটা বেহায় হয়ে বসে আছে আজকাল। ভালো লাগে না একটা কাঙ্ক্ষিত মুখ না দেখলে। পাতলা শার্টটা গায়ে জড়িয়ে দ্রুত ও পায়ে নিচে নেমে আসে ঈশান। খাবার দাবার টেবিলে সাজানো। রিশা, রোশনি, রাফি সুন্দর মতো বসে গেছে সামনে প্লেট নিয়ে। যদিও কয়েক লোকমা মুখে দেওয়ার পর বায়না জুড়বে খাইয়ে দিতে, তখন সেই খাইয়েই দিতে হবে। তারপরও আগে বায়না জুড়ে এমন। ঈশানকে দেখেই লাফিয়ে উঠে তিনজন। ঈশান হাত বুলিয়ে দিল তিনজনের মাথায়। পকেট থেকে বের করলো চকলেট, ধরিয়ে দিল তিনজনের হাতে। হুড়মুড়িয়ে নিশি নুরি এসে বসলো। অন্যদিন হলে বড় দুটো একইভাবে হাত পাতত চকলেটের জন্য। ঈশান অবশ্য এনেছে ওদের জন্য। আজ গম্ভীর দেখে অবাকি হলো খানিকটা। দুটোর মুখই শুকনা। ঈশানের কপালে ভাঁজ পড়ল। নুরিকে পরখ করলো বিশেষভাবে। পকেট থেকে 3টে চকলেট বের করে হাতে দিল দুজনের। আজ একটা চকলেটের বেশি, কারণ বুঝলো না প্রথমে ওরা। রাফি ওই চকলেটটা এক্সট্রা মনে করে কেড়ে নিতে গেলে ঈশান খানিক শব্দ করলো। থেমে গেল বেচারা। নিশি নুরি ততক্ষণে ধরে ফেলেছে। ভাইকে কিছু না বললো। রাফিকে বাঁকা গলায় বলল, তোর বারবির জিনিসে কবে থেকে নজর দেওয়া শুরু করলি রাফি? হ্যাঁ? রাফি বোধহয় অবাকই হলো। এটা বারবির তা কখন বললো তাদের বড় ভাইয়া?
ভাইয়া তো একবারও বললে না সেটা। রিশা ধমকে উঠে ভাইকে বড়দের মতো করে বলে ওঠে, ভালোবাসার জিনিস কি বলে বলে দেয় গাধা, খাবার খা। কেসে উঠে ঈশান মিটিমিটি হাসছে বাড়ির সকলে। ঈশান খাওয়ায় মন দেওয়ার চেষ্টা করে, সবাইকে দেখতে পাওয়া যাচ্ছে ম্যাডামকে বাদে। ঈশানের পাতে খাবার তুলে দিচ্ছেন রাহেলা চিন্তিত মুখে, মনে মনে বারবার আল্লাহকে ডাকছেন ঈশান যেন তিতিরের খোঁজ না করে, আর এই সময় তিতির যেন বাড়িতে না ঢোকে। তবে হলো না সেটা। 2 লোকমা মুখে তোলার পর ঈশান ভ্রু কুচকে তাকালো মায়ের দিকে। তোমাদের নবাব নন্দী কই? দেখছি না তাকে। আতকে উঠলো বাড়ির সকলে, মুখ শুকিয়ে এলো সকলে। মিথ্যা কথা কি করে বলবেন? অবলীলায় মুখ নিচু করে খেয়ে যাচ্ছে নিশি নুরি। কাউকে জবাব দিতে না দেখে একই প্রশ্ন পুনরায় করলো ঈশান। কি হলো? ঝটপট একটা মিথ্যা বলে বসলো নুরি। ঘুমিয়ে গেছে ও। ঈশান মাথা তুলে তাকায়। বাড়ির সবার মিথ্যা ধরে ফেলতে পারে তার অভিজ্ঞ চোখ। গ্লাস হাতে নিল, তবে তা নিজে খেলো না। নুরির দিকে বাড়িয়ে দিয়ে বলল, আমার সামনে অন্তত মুখটা সামলা নাকি? চুপসে গেল সে। তবে এই মুহূর্তে লাফিয়ে উঠল রাফি। সে তো জানে জবাবটা। ভাইকে সঠিক জবাবটা দিয়ে বাহুবা কামানোর সুযোগ সে মোটেও হাতছাড়া করতে চাইল না। উচ্ছ্বসিত কণ্ঠে জবাব দিল, বারবি তো তোমাপুর সাথে পার্টিতে গেছে। চোখ মুখ খিচে বন্ধ করে নিল সকলে। মুক্তা পিছন থেকে চেপে ধরল ছেলের মুখ। রাফি তখনও ছটফট করে ঈশানকে বাকি কথাটুকু জানাতে ব্যস্ত। ঈশানের হাত থেমে গেল। চামচ নামিয়ে তাকালো মায়ের দিকে, গম্ভীর গলায় বলল, তিতির কোথায়? কিসের পার্টি? রাহেলা ব্যস্ত হলেন, জলদি বললেন, পার্টি না বাপ, ইফতার পার্টি। ওই যে তোমার কলেজের আর কি। চুপ করে গেলেন রাহেলা। ঈশানের চোখ মুখ শক্ত হয়ে গেছে। বাড়ির ঢোকার সময় সবগুলো গাড়ি দেখেছে পার্কিংয়ে, তার মানে গাড়ি নিয়ে যায়নি। ঘড়ির দিকে তাকালো সে, 1:45 বাজে। শব্দ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। রাহেলা এসে আঁকড়ে ধরল ছেলের হাত। রাগ করিস না মেয়েটার উপর বাপ। যেতে চাচ্ছিল না, আমি জোর করে পাঠিয়েছি। সামান্যই দূর, এসে পড়বে। তুই খাওয়া ছেড়ে উঠলি কেন? খেয়ে নে, ও চলে আসবে। ঈশানের মুখ রক্তিম আবায় ছেয়ে গেছে রাগে। হাজার একটা চিন্তা ঘুরে মাথার উপর। বাড়ির সব জেদি একরোখা মেয়েগুলোকে নিয়ে সে পড়েছে ডাবল বিপদে। একজনও কথা শুনে না তার। মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে দ্রুত উপর থেকে গাড়ির চাবি নিয়ে নামে। বাইক নিয়ে যেত, তবে তমাও আছে সাথে। অগত্যা অল্প পথ হলেও গাড়ি নিয়ে যাবে সে। রাহেলা ছেলেকে আটকাতে গেল, শুনল না সে। গটগট করে বেরিয়ে গেল বাড়ি থেকে। দীর্ঘশ্বাস ফেললো বাড়ির সকলে। নুরি নিজের খাবার প্লেটের দিকে তাকিয়ে হতাশ গলায় বলল, আজ আবার 4র্থ বিশ্বযুদ্ধ লাগলো বলে। বড় মা, তোমার বৌমা আজকে শেষ। ভয়ে ভয়ে চোখ বড় করে রাহেলা তাকিয়ে আছে দরজার দিকে। আসলেই বোধ হয় ইফতারের পার্টির খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়েছে বেশ আগেই। ঘড়ির কাঁটা রাত 8টা ছুঁই করছে প্রায়। তিতির তমা দুজনে এক প্রকার ছটফট করছে এখান থেকে যাওয়ার জন্যে, তবে যেতে পারছে না, আটকে আছে দুজন। তমা এখানকার সেরা শিক্ষার্থী ছিল। তিতির এই এলাকায় পড়াশোনা না করলেও দেওয়ানবাড়ির মেয়ে আর নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য গ্রাম্যয় খ্যাতি তার। শিক্ষকরা নানান ধরনের আলাপ চালাচ্ছে তাদের সাথে। সেই পর্ব শেষ হতে হাফ ছাড়ারও সময় পেল না। তমার পুরাতন বন্ধু বান্ধব এসে ঘিরে ধরল তাদের। বলা বাহুল্য সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে তিতির। তমার মুখে তারা তিতিরের প্রচুর গল্প শুনত, শিক্ষকদের মুখেও। সবাই একসময় মুখিয়ে থাকতো মেয়েটাকে দেখতে। গুণের সাথে সাথে রূপের প্রশংসা অহরহ শুনত। অবশ্য শুধু তিতির নয়, দেওয়ানবাড়ির সব ছেলেমেয়েরই রূপ গুণে ভদ্রতার চর্চা পুরো এলাকায় সবসময়। তিতির ছটফট করে তাকাচ্ছে তমার দিকে। বাড়িতে বারবার বলে এসেছে 8টার মধ্যে ফিরবে, যদিও বাড়িতে এখনই মামারা বা ঈশানকেও ফিরবে না, তবুও অশান্তি লাগছে তার। দূর থেকে বুকে আড়াআড়ি হাত গুজে নিষ্পলক তিতিরকে দেখছে একজন। মুগ্ধতায় বিস্মিত হচ্ছেন তিনি। চোখের পলক ফেলতেও ভুলে গেছেন তাহমিদ কায়েস। কলেজের নতুন প্রফেসর তিনি, বাংলার টিচার হিসেবে এসেছেন। সবে মাসখানেক হলো জয়েন করেছে সে। এই বছরই BCS টিকে পোস্টিং হয়েছে এখানে। পাশে কারোর গলার শব্দে দৃষ্টি সরালেন তিনি। মিস রুবি এসে দাঁড়িয়েছেন পাশে। মিস রুবিও এখানকার বাংলা টিচার, একই ডিপার্টমেন্ট। বয়সে খানিকটা বড়ই হবে। তাহমিদকে যথেষ্ট স্নেহ করেন তিনি। রোমান্টিক দিক থেকে কি না বোঝা যায় না, তবে ইমোশনাল দিক থেকে তো অবশ্যই। মিস রুবির কেউ একজন ক্যান্সারে মারা গিয়েছে 3 বছর আগে। সেই মৃত ব্যক্তির চেহারার সাথে নাকি দারুণ মিল তাহমিদের। যাই হোক, তাহমিদের দৃষ্টি অনুসরণ করতে মৃদু হাসলেন তিনি। নিচু গলায় বললেন, কাকে দেখছেন? তাহমিদ কায়েস চাইলে এড়িয়ে যেতে পারতেন বিষয়টা, গেলেন না। দৃষ্টি মিস রুবির দিকে ফিরিয়ে বললেন, মেয়েটা আপনাদের স্টুডেন্ট ছিল? তিতিরের কথা বলছেন তো? নাম জানা নেই। মিস রুবি হাসলেন খানিকটা। বুকের ভিতরটা হু হু করে উঠল, তবে সাথে সাথেই জবাবও দিলেন, আপনি যার দিকে তাকিয়ে আছেন তার নাম তিতির। ভালো নাম জানা নেই, এখানকার স্টুডেন্ট ছিল না। ইনফ্যাক্ট এই এলাকাতেও ওর পড়াশোনা নয়, এটা ওর মামার বাড়ির এলাকা। ও পড়াশোনা করতো ওর বাবার বাড়ির এলাকাতে, দিনাজপুরে। বোর্ড স্ট্যান্ড করা স্টুডেন্ট। দেওয়ানদের চেনেন তো নাকি? মাথা ঝাঁকায় তাহমিদ। দেওয়ানদের এলাকায় কে না চেনে? মিস রুবি হাসলেন। ওই দেওয়ান বাড়ির মেয়ে, মামা বাড়ি যদিও এটা,
তবে এখানেই ওর বড় হওয়া। তাহমিদ অমায়িক হাসল, রুবির দিকে তাকে গলা খাদে নামিয়ে বলল, কিন্তু আপনি জিনিয়াস, এলাকার সব খবর থাকে আপনার কাছে। মিস রুবি মাথা নাড়লেন, বিজ্ঞের মতো বলল, সবার নয়, অবশ্যই যাদের রাখার মতো। ওই যে তিতিরের পাশে মেয়েটাকে দেখছেন, সেও দেওয়ানবাড়ির, তিতিরের কাজিন। ও আমার স্টুডেন্ট, একই রকম জিনিয়াস। তাছাড়া ভালো স্টুডেন্টদের সুনাম শিক্ষকদের কাছে থাকেই। তাহমিদ নিঃশব্দ হাসে, তাকায় আবার তিতিরের দিকে। আয়োজন খোলা মাঠে করা হয়েছে, আশেপাশে প্রচুর লাইটিং করা, আকাশে জ্যোৎস্নার মেলা বসেছে আজকে। এমন খোলা আকাশের নিচে রাত্রিবেলা মেয়েটাকে অন্য জগতের মেয়ে বলে মনে হচ্ছে। মিস রুবি খানিকটা ঘেঁষে আসলো, বাঁকা গলায় বলল, মেয়েটাকে নিয়ে কিছু ভাবছেন নাকি? তাহমিদ ঘাড় চুলকালো, মাথা ঝুঁকিয়ে লাজুক হেসে বলল, ভাবার মতো মেয়ে নয় কি? মিস রুবির মনটা খচখচ করে ওঠে, তবে হাসজ্জ্বল গলায় বলে, আপনিও পাত্র হিসেবে লেটার মার্ক। ট্রাই করে দেখবেন, বয়সও কম হলো না, 29 চলছে। তাহমিদের সুদর্শন মুখখানা, হাসি হাসি দৃষ্টি তিতিরের দিকে। তিতির গল্প খুঁজবে ব্যস্ত বেশ কয়েকজনের সাথে। তাহমিদ মিস রুবিকে ইশারা করে সেখান থেকে খানিক দূরে গিয়ে দাঁড়াতে। দুজনে এসে দাঁড়ায় একটু নীরব জায়গায়। ওদিকে ছেলেমেয়েদের প্রচুর শব্দ আসছিল। নিজের শার্টটা টেনে সোজা করলেন, মাথায় হাত চালাতে চালাতে বললেন, চাকরিটা আবার থাকবে তো? রুবি হেসে ফেলে তাহমিদের কথার ভঙ্গিতে। আলবাত পারবে, দাঁড়ান ডাকি ওদের দুই বোনকে। তাহমিদ ব্যস্ত হয়, দুহাত তুলে নিষেধ করে ডাকতে। রুবি শুনল না, ব্যস্ত গলায় বলল, নর্মাল কনভারসেশন, ওয়েট। অদূরে দণ্ডায়মান এক ছাত্রীকে দিয়ে ডাক দেওয়া হলো, তিতির তমাকে। ম্যাডামের ডাকে প্রায় সাথে সাথে তিতিরের হাত ধরে ছুটে এলো তমা। সালাম জানালো দুজনে। মিস রুবি অত্যন্ত বিনয়ের সাথে পরিচয় করিয়ে দিলেন তাহমিদ কায়েসকে। ওরা দুজনে একই বিনয়ের সাথে সালাম দিল। তুমি তো তিতির না? জি মিস। তোমাদের ভাই বোনদের পড়াশোনার ট্যালেন্টের বর্ণনা আমরা সবসময় দেই নতুন স্টুডেন্টদের। থ্যাংক ইউ মিস। আছো তো কয়েকদিন এখানে? হ্যাঁ, ঈদের পর 7 দিন সর্বোচ্চ। মিস রুবি আর চোখে তাকালো একবার তাহমিদের দিকে। তাহমিদ কিছু বলল না। আছো তো কিছুক্ষণ নাকি? তমা মাথা নাড়ল, বিনয়ের সাথে বলল, এক্ষুনি বের হব, এর বেশি দেরি করলে বাসায় রাগারাগি করবে। মিস রুবি ব্যস্ত হলেন। বেশ তো, যাও, তাহমিদ সাহেব এগিয়ে দিয়ে আসুক। না না মিস, আমরা যেতে পারবো, 10 মিনিটই তো। তাহমিদ এগিয়ে এলো, খানিকটা ভদ্র গলায় বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।